ছোট্ট একটি গ্রাম, এর নামই ছিল শান্তিনগর। সবুজ ক্ষেত, নদীর কুলকুল আওয়াজ, পাখির ডাক সব মিলিয়ে যেন এক স্বর্গরাজ্য। এই গ্রামে থাকতেন করিম ও তার পরিবার। খুব সাদাসিধে জীবনযাপন হলেও তাদের মধ্যে ছিল অগাধ শান্তি ও ভালোবাসা। কিন্তু একদিন সকালের রোদ মিষ্টি হয়ে এসে পড়েছে করিমের বাড়ির উঠোনে। আয়েশা রুটি বেলছেন আর করিম কাছে বসে কৃষিকাজের সরঞ্জাম মেরামত করছেন। গ্রাম্য জীবনের এক অপরূপ দৃশ্য। করিম, আজ মাঠে যাওয়ার আগে এক কাপ চা খেয়ে যেও। রোদটা তো আজ একটু জোরেই পড়েছে। কাল রাতে যে হালকা বৃষ্টি হয়েছে, তাতে কাজ করতে একটু কষ্ট হবে। হ্যাঁ গো, খেয়ে যাব। রফিক আর সাজেদ তো আগেই চলে গেছে খেতে। ওদের জন্য কিছু খাবার দিতে ভুলো না যেন। বড়ই পরিশ্রমের কাজ করে ওরা। হ্যাঁ, গেছে। ওরা দুজনেই খুব পরিশ্রমী। তোমার মতো হয়েছে। খাবার ঠিকই দেব, তুমি চিন্তা করো না। চাচু চাচু, আম্মুর বাগানের সেই বড় জাম গাছটার তলায় এটা পেয়েছি। কি এটা? দেখো দেখো। করুণার কৌতূহল ভরা চোখ দুটো জ্বলজ্বল করছে। করিম মেয়েটিকে আদর করে নিয়ে তার হাত থেকে বাক্সটা নিলেন। বাক্সটা খুব পুরনো, কাঠের তৈরি, তার উপর নকশা আঁকা ছিল। দেখে বোঝা যাচ্ছে এটি বহু বছর মাটির নিচে চাপা পড়েছিল। করিম ধীরে ধীরে বাক্সটা খুললেন। ভেতরে ছিল একটা রূপোর আংটি। খুব সাধারণ দেখতে, কিন্তু অদ্ভুতভাবে চকচকে, যেন কেউ এইমাত্রই এটি পালিশ করে রেখেছে। ও মা, এটা তো একটা আংটি। দেখতে খুব সরল কিন্তু সুন্দর। এত বছর মাটির নিচে থেকে কিভাবে এত নতুন দেখাচ্ছে? ও মা, সত্যি? এটা কোথায় পেলে করুণা? আমাদের বাগান থেকে এই জিনিস? আমি খেলছিলাম, হঠাৎ দেখি মাটি একটু উঁচু হয়ে আছে আর একটা শেকড় বের হয়ে আছে। আমি ভাবলাম নিশ্চয়ই ছোট্ট কুকুরটা এখানে কিছু পুঁতে রেখেছে। তাই আমি আমার ছোট্ট বেলচা দিয়ে খুঁড়তেই এই বাক্সটা পেয়ে গেলাম। করিম আংটিটা হাতে নিয়ে ভালো করে দেখলেন। আংটিটির ভেতরের দিকে কিছু লেখা ছিল, খুব ছোট ও সূক্ষ্ম অক্ষরে। যে এটা পরবে সে তার সত্যিকারের গুণ দেখতে পাবে। কি বললে? সত্যিকার গুণ? মানে এটা কি জাদুর আংটি নাকি? করিম, এটা নিয়ে সাবধান হওয়ার দরকার। বুঝতে পারছি না আয়েশা, এটা কি জাদুর আংটি নাকি সত্যিকারের গুণ দেখাবে? মানে যদি কেউ পরে খুব ভালো গায়ক হয়, সে আরও ভালো গাইতে পারবে। করিমের মনে হচ্ছিল এই আংটিটি হয়তো কোনো লুকোনো ক্ষমতাকে উন্মোচিত করবে। কিন্তু আয়েশার মন জাগলো। তিনি ভাবলেন হয়তো এই আংটিটি কোনো অশুভ জিনিস নিয়ে এসেছে তাদের সরল জীবনযাপনে। সন্ধ্যা হয়ে এলো। ক্ষেত থেকে রফিক ও সাজেদ ক্লান্ত হয়ে ফিরল বাড়িতে। দৈনন্দিন কাজ শেষ করে এসে জড়ো হয়েছে। করিম সন্ধ্যার পর সবার সামনে আংটিটা রেখে সব কথা খুলে বললেন। বাবা, মানে এই আংটি পরলে মানুষ তার আসল গুণ দেখতে পাবে? তাহলে তো যদি কেউ খুব ভালো দৌড়াতে পারে, সে আরো দ্রুত দৌড়াতে পারবে। দাদা, তোমার চিন্তা কি? এটা যদি সত্যিই জাদুর আংটি হয়, তাহলে এটা তো সোনা রূপা বের করে দেওয়ার ক্ষমতাও রাখতে পারে। আমাকে দাও না একবার পড়তে, আমি এখনই পরীক্ষা করে দেখি। সাজেদ ভাইয়া, লেখাটা তো বলছে গুণ দেখাবে, সোনা রূপা দেখাবে না। গুণ আর সোনা রূপা এক জিনিস নয়। গুণ মানে হলো তোমার ভেতরে ভালো গুণাবলী। এটা কোনো ধন দৌলতের কথা বলেনি, কিন্তু কিভাবে কাজ করে সেটাই তো বোঝা যাচ্ছে না। হয়তো এটা আমাদের ভেতরের মনটাকে বদলে দেয়। তখন করুণা লাফিয়ে উঠে বলল, আমি পরবো, আমি পরবো, আমিই তো এটা পেয়েছি। করিম হেসে আংটিটি করুণার ছোট্ট আঙুলে পরিয়ে দিল। সবাই উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে করুণার দিকে, যেন কোনো অলৌকিক ঘটনা ঘটবে তখনই। কিছুই তো হচ্ছে না, আমি তো আগের মতনই আছি। আমি দৌড়াতে পারবো না গাইতে পারবো, কিছুই তো পারছি না। সত্যি করুণার কোনো পরিবর্তন হলো না। সে আগের মতোই কৌতূহলী থেকে গেল। সে আংটিটি খুলে ফেলল। দেখো, আমি বলছি এটা কাজ করে না। এটা শুধু একটা সাধারণ রূপার আংটি। আমাকে দাও, আমি এর দাম দেখি, হয়তো বাজারে ভালো দাম পাবো। না সাজেদ, রাগ করো না। হয়তো এর
একটা মানে আছে যা আমরা বুঝতে পারছি না। শুধু দামের জন্য সবকিছুই নয়। আয়েশা আংটিটি নিয়ে আলমারির উপরের তাকে রেখে দিলেন, কিন্তু সবার মধ্যে থেকে গেল এক অদৃশ্য কৌতূহল ও প্রত্যাশা। পরের দিন পরিবারের সদস্যরা একে একে গোপনে আংটিটি পরলেন, কিন্তু কারোর সাথে তাৎক্ষণিক কিছুই হলো না। রফিক পরলেন, কিন্তু তিনি কিছু পরিবর্তন পাননি। আঞ্জু পরলেন, কিন্তু তিনি আগের মতোই কিছু পরিবর্তন পাননি। শেষে করিম নিজে আংটিটি তার আঙুলে পরলেন। করিম আংটিটি পরা মাত্রই কিছু হলো না বলে হতাশ হলেন। তিনি ভাবলেন হয়তো এটা সত্যিই একটা সাধারণ আংটি, শুধু লেখাটা একটা মজার। তিনি আংটিটি আবারও আলমারির ওপরে রেখে দিলেন। সেদিন বিকেলেই পাড়ার দরিদ্র বিধবা নাজমা বিবি কাঁদতে কাঁদতে করিমের বাড়িতে এলো। তার চোখ মুখ ফুলেছিল কান্নায়। করিম ভাই, আমার ছেলেটার খুব জ্বর, ওষুধ কিনতে পারছি না, টাকা নেই, এখনই ওষুধ না দিলে অবস্থা খারাপ হবে। আগে এমন পরিস্থিতিতে করিম সাহায্য করতেন, কিন্তু সেদিন তার মনটা যেন একটু বেশি নরম হয়ে গেল। তিনি না ভেবেই বাড়ির সঞ্চয় থেকে কিছু টাকা বের করে নাজমা বিবির হাতে দিলেন, সাথে বাড়িতে থাকা কিছু ফলমূল ও কয়েক কেজি চালও দিলেন। আজ তুমি নাজমা বিবিকে বেশ খানিকটা সাহায্য করলে, যা আমাদের সঞ্চয়ে টান দিল। কিছু হলো নাকি? তুমি তো সাধারণত এতটা দিতে না। কি যেন জানি না এসা, আজ ওর কান্না দেখে আমার মনটা খুব ভারী হয়ে উঠল। আগে যেমন করতাম, শুধু দায়িত্ববোধ থেকে সাহায্য করতাম, আজ মনে হলো ও আমার নিজের বোনের মতো। ওর কষ্ট আমার নিজের কষ্টের মতো লাগছে। সত্যি সাহায্য না করলে পাপ হবে। আয়েশা কিছু না বলে শুধু মিষ্টি করে হাসলেন। তিনি মনে মনে ভাবলেন করিমের মধ্যে আজ একটা আলাদা রকমের কোমলতা দেখতে পাচ্ছেন। পরের দিন রফিক আর সাজেদের মধ্যে ছোট্ট একটা ঝগড়া হলো পাশের জমির সীমানা নিয়ে। প্রতিবেশী তাদের জমি একটু দখল করে নিয়েছেন। সাজেদ খুব রেগে গেল। দাদা, তুমি সবসময় বাবার মতোই বেশি সহনশীল। ওরা আমাদের জমি দখল করেছে, আর তুমি বলছো থাক, কিছুই হয়নি। আমাদের এখনই ওদের কাছে যেতে হবে এবং জমি ছাড়তে বলতে হবে। সাথে রাগ করে কোনো লাভ নেই, ওরা আমাদের প্রতিবেশী। আমরা অনেক দিন ধরে পাশাপাশি আছি, কথা বলে সমাধান করতে পারি। মায়ামারি করে কি শান্তি ফিরবে? আগামীকাল আমি ওদের বাড়ি যাব এবং মিষ্টি কথায় বিষয়টা বুঝিয়ে বলবো। একটা সপ্তাহ কেটে গেল। পরিবারের একটা অদৃশ্য কিন্তু শক্তিশালী পরিবর্তন এসেছে। করিম, রফিক আর আঞ্জু যেন আরো বেশি ধৈর্যশীল, দয়ালু ও বিচক্ষণ হয়ে উঠেছেন। করিম এখন গ্রামের মানুষের সমস্যা বেশি করে শোনেন এবং সাহায্য করতে এগিয়ে আসেন। রফিকের সাথে প্রতিবেশীরা তাদের সমস্যা ভাগাভাগি করে নেন। আঞ্জু গ্রামের দরিদ্র শিশুদের পড়াতে শুরু করেছিলেন। অন্যদিকে সাজেদের মন লোভী হয়ে উঠেছে। সে এখনই ধনী হতে চায়, বাড়ি গাড়ি চায়। সে ভাবছে আংটিটি যদি তার হাতে থাকতো, তাহলে সে এর রহস্য ভেদ করে ধন দৌলত বের করে আনতে পারত। সে তার ভাই ও বোনের পরিবর্তনকে ভণ্ডামি বলে মনে করতে শুরু করলো। একদিন সাজেদ রাগ করে বাবার কাছে বলেই ফেলল, বাবা, সেই আংটিটা আমাকে দিন, আমি এর রহস্য বুঝতে পারবো। আপনারা সবাই তো এটা পরে কোনো লাভই দেখলেন না। এটা নিশ্চিত কোনো ভুয়া জিনিস। আমি এটা নিয়ে শহরে যাব, হয়তো সেখানে কিনতে চাইবে। সাজেদ, আংটিটা কাজ করছে, কিন্তু আমরা বুঝতে পারছি না কিভাবে। আমি মনে করি এটা বিক্রি করা উচিত না। কি বলছেন বাবা? করুণা পাচ্ছে। আমি পড়েছি, আপনি পড়েছেন, কিছুই তো হয়নি। এটা শুধু একটা সাধারণ আংটি। আপনি আর দাদা এত ভালো মানুষ হয়ে গেছেন, সেটা আংটির জন্য না। ভাইয়া, কিছু একটা তো হয়েছে, আপনি নিজেই লক্ষ্য করেননি? বাবা আগে চেয়ে বেশি দয়ালু হয়ে গেছেন।
দাদা আগের চেয়ে বেশি ধৈর্য ধরতে পারছেন, আর আমি আমি নিজেকে আগের চেয়ে বেশি শান্ত মনে করছি। এটা শুধু কাকতালীয় নয়। সাজেদ একটু থমকে গেল। সে ভাবলো সত্যিই তো, বাবা দাদা আর বোনের মধ্যে পরিবর্তনটা সে নিজেও অনুভব করছে, কিন্তু সে কেন আগের চেয়ে বেশি রাগী, অসন্তুষ্ট হয়ে পড়েছে। সাজেদ কোনো উত্তর না পেয়ে রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল। সে ভাবলো সে নিজেই এর রহস্য সমাধান করবে। করিম বুঝতে পারলেন বিষয়টা আরো গভীর এবং বাড়ির শান্তির জন্য এটা ঠিক করা দরকার। তিনি গ্রামের প্রাক্তন ব্যক্তি বুড়ো শেখের সাথে দেখা করতে গেলেন। সঙ্গে নিয়ে গেলেন সেই আংটিটি। বুড়ো শেখ তার কুঁড়ে ঘরের সামনে একটি বটগাছের নিচে বসে ধ্যান করছিলেন। করিম সব কথা খুলে বললেন। করিম, এই আংটিতে কোনো জাদু নেই। তাহলে আমাদের সবার মধ্যে এই পরিবর্তনগুলো কিভাবে হলো? এই আংটি জাদু করে কারোর মধ্যে নতুন কোনো গুণ আনতে পারে না, বরং এটা মানুষকে তার নিজের ভিতরে সরল বা অলস গুণকে বাড়িয়ে দেয়। যেটা সে সেটাই আরো বেশি করে হয়ে ওঠে। করিম হাঁ করে বুড়ো শেখের দিকে তাকিয়ে রইলেন। তিনি এখনো পুরোপুরি বুঝতে পারছিলেন না। ধরো, এক বাটি পানিতে 1 চিমটি লবণ দিলে তা নোনতা হয়, কিন্তু 1 বাটি পানিতে 1 চিমটি লবণ দিলে স্বাদ বোঝা যায় না। এই আংটি হলো সেই 1 চিমটি লবণ। এটি মানুষের ভিতরের গুণ বা দোষকে বাড়িয়ে তোলে, যাতে এটা স্পষ্টভাবে বোঝা যায় তোমার ভিতরে যে দয়া ও সত্যিটা লুকিয়ে আছে। আংটি পরার পর সেটা আরো স্পষ্ট হয়ে ফুটে ওঠে। তোমার বড় ছেলের ভিতরে যে ধৈর্য ও শান্তি ছিল সেটা বেরিয়ে এসেছে। তোমার মেয়ের ভিতরে দয়াটা আরো উজ্জ্বল, আর তোমার ছোট ছেলে, তার ভিতরে যে অস্থিরতা ও লোভ লুকিয়ে রয়েছে সেটা বেড়ে গেছে, কারণ সে মনে করে এই আংটিটি তার সম্পদ দেবে। ও, তাহলে করুণার সাথে কিছুই হয়নি? কারণ সেই শিশু এখনো একদম সরল, খাঁটি, তার ভিতর লুকিয়ে থাকা মতো কোনো দ্বন্দ্ব বা কুপ্রবৃত্তি এখনো বাড়েনি। করিম সব বুঝতে পারলেন। এতদিনের রহস্যের সমাধান হলো। তাহলে এই আংটিটির কোনো দরকার নেই। আসল জিনিসটা তো আমাদের ভেতরেই আছে। আমরা যদি আমাদের ভালো গুণগুলো চিনতে পারি এবং খারাপ গুণ দূর করতে পারি, তাহলে আমাদের কোনো জাদুর আংটির প্রয়োজন পড়ে না। ঠিক তাই। এখন তুমি বুঝতে পেরেছো, এটা রাখা না রাখা তোমার ব্যাপার। করিম বাড়ি ফিরে এসে সবাইকে ডেকে জড়ো করলেন এবং বুড়ো শেখের কথা খুব ধৈর্য সহকারে বললেন। তিনি কিভাবে আংটিটি কাজ করে সেটা বুঝিয়ে বললেন। মানে আমাদের সবার ভিতরেই ভালো গুণ আছে, আংটি সেগুলোকেই বাড়িয়ে দিয়েছে। আমি তো ভাবছিলাম তোমরা সবাই তাড়াতাড়ি এত ভালো হয়ে গেছো। তাহলে আমার ভেতরে ধৈর্য ছিল, আমি নিজেও জানতাম না তো। আমি ভাবতাম আমি শুধু কম কথা বলি। কি মজার কথা। তাহলে এই আংটি আমাদের নিজেদেরকেই আমাদের কাছে উপহার হিসেবে দিয়েছে। সবাই হাসতে লাগলো। শুধু সাজেদ চুপ করে বসেছিল। সে খুব লজ্জা বোধ করছিল। সে এখন বুঝতে পেরেছিল যে তার ভেতরের রাগই বেড়ে গিয়েছিল। তাহলে আমার ভিতরে শুধু লোভ আর রাগই আছে, ভালো কিছু নেই। না সাজেদ, সেটাও না। তোমার ভিতরেও ভালো গুণ আছে। তুমি খুব পরিশ্রমী, পরিবারের জন্য চিন্তা করো, শুধু অস্থিরতা একটু বেশি, আর কোনো কিছু পেতে খুব তাড়াহুড়া করো। সেগুলো কমিয়ে ফেললে তুমিও তোমার ভেতরের ভালো গুণটা দেখতে পাবে।
এই আংটিটির দরকার নেই, আমাদের কারোরই এর দরকার নেই। সাজেদের চোখে একটু জল জমেছিল। সে বুঝতে পেরেছিল তার ভুল। আমি বুঝতে পেরেছি বাবা, আমি আমার ভুল ঠিক করার চেষ্টা করব। পরের দিন করিম পরিবারের সবাইকে নিয়ে নদীর ধারে গেলেন। নদীর জল বইছে, পাখিরা ডাকছে, প্রকৃতি যেন তাদেরকে স্বাগত জানাচ্ছিল। তিনি সবার সামনে এই রূপার আংটিটি হাতে নিয়ে দাঁড়ালেন। ওহ চাচু, আংটিটা ফেলে দেবেন না, এটা তো খুব সুন্দর। হ্যাঁ করুণা, এটা সুন্দর, কিন্তু এটা আমাদের যা শিখিয়েছে সেটা আমাদের সাথে থাকবে। সবাই চুপ করে করিমের কথা শুনল। সূর্যের আলোয় চকচক করছে। সাজেদ সেদিন অনেকটা শান্ত। সে এগিয়ে গেল। অঞ্জু, কাল যে তোর সাথে আমার ঝগড়া হয়েছিল আর গতকাল করুণার খেলনা নিয়ে আমি করেছি, সেজন্য আমি ক্ষমা চাইছি। আমাদের পরিবার আবারও শান্তি ভরে গেছে। করিম, এই আংটি আমাদের আরো কাছাকাছি নিয়ে এসেছে।